আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী, কাছে ও দূরে, দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমি একেবারেই সামান্য দুটো টপিকস নিয়ে কথা বলবো, খুব বেশি বিশ্লেষণে যাব না। একটা টপিকস হচ্ছে বর্তমান যে মব হচ্ছে বা ছিনতাইকে কেন্দ্র করে গত রাত্র থেকে অনেকগুলি ভিডিও দেখতেছি, যেখানে বিভিন্ন ছিনতাইকারীকে উত্তম মাধ্যম দেওয়ার কিছু ভিডিও ভাইরাল হচ্ছে। এই বিষয়ে দু একটি কথা বলবো। দ্বিতীয় হচ্ছে সেনাপ্রধানের একটি বক্তৃতা আজকে সামনে আসছে। সেই বক্তৃতার উপরে সামান্য, এই বক্তৃতার উপরে পূর্ণাঙ্গ আলোচনা আমি পরবর্তীতে আরও বিস্তারিতভাবে করব, তবে আজকে আমি সামান্য দু একটি কথা বলেই আমি শেষ করব। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ইনশাল্লাহ। এবং আরেকটি বিষয় বলে রাখি যে সেনাপ্রধানের যে বক্তব্য আজকের, সেই বক্তব্যের উপরে যে কোনো নির্দিষ্ট স্পেসিফিক যদি পয়েন্ট অনুযায়ী আপনারা কোনো মন্তব্যে আমাকে জানান যে এই বিষয়টা এরকম মনে হয়েছে বা এটা এইভাবে বলা দরকার, আমি আপনাদের এই কমেন্টগুলি নেব ইনশাল্লাহ এবং সেগুলি আমি প্রকাশ করার চেষ্টা করব এবং সেই হিসেবে আমি কথা বলবো পরবর্তী ভিডিওতে। তো প্রথম যে বিষয়টা আমি আনতে চাচ্ছি সেটা হচ্ছে মব জাস্টিস বা মব। অনেকেই মব জাস্টিস বলতে চান না, শুধু মব বলেই তারা করেন, আবার অনেকেই এটাকে মব জাস্টিস বলেন। মূলত মব জাস্টিসটা কি আমার অডিয়েন্স সকলের অবগতির জন্য জানাচ্ছি, কেউ কেউ যদি না জেনে থাকেন, সেটা হচ্ছে আইন নিজের হাতে তুলে নেওয়া, অর্থাৎ নিজেই বিচার করা, নিজেই কোনো একটা শাস্তি দিয়ে দেওয়া, সেটাকেই বলা হয় মব জাস্টিস বা মব। অর্থাৎ আমাকে কেউ আঘাত করেছে, আমি তাকে প্রতিঘাত করা, বা আমার কাছে মনে হয়েছে উনি অপরাধ করেছে, আমি তাকে শাস্তি নিশ্চিত করে দেওয়া, এটাকেই অনেকে মব বলে। এখন আমি সর্বক্ষেত্রে এটাকে মব বলতে রাজি নই। কিছু কিছু ক্ষেত্রে সেটাকে মব বলা যেতে পারে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আইন নিজের হাতে তোলা নেওয়াটাই মব নয়। আমি বিস্তারিত বললে বুঝাইতে পারবো আশা করি। সেটা হচ্ছে বর্তমান যেভাবে চুরি, ছিনতাই, রাহাজানি এগুলি ব্যাপক আকারে বাড়তেছে। এখন কোথাও আপনি যাচ্ছেন, আপনাকে কেউ ছুরি মেরে দেওয়ার জন্য এগিয়ে আসছে, আপনি সেখানে চুপ করে বলবেন যে আসো ভাই, তুমি আমাকে ছুরিটা মেরে দিয়ে যাও, আমাকে চাকুটা মেরে দাও। এটা কোনো বুদ্ধিমান কোনো মানুষের কাজ নয়। এখানে পথ আছে দুটো। একটা আছে, ঠিক আছে ভাই তুমি দাঁড়াও, তুমি কি চাচ্ছ আমি দিয়ে দিচ্ছি, এক। দুই নম্বরে নিজে আত্মরক্ষার জন্য প্রতিরোধ করা, যদি আপনার সুযোগ থাকে, যদি আপনি পারেন যে আমি ওর সাথে পারবো, বা আমার যেই ক্যাপাসিটি আছে, আমার যেই আছে, যোগ্যতা আছে, তাতে আমি ওকে কাবু করতে আমার সমস্যা হবে না, অতএব আমি ওর সাথে যুদ্ধ করব বা লড়াই করব। তারপরেও যদি আমি আহত হই, জখম হই, সেটা ভিন্ন বিষয়। বাকি আমি যদি জখম না হয়ে ওকে আমি আঘাত করতে পারি বা ওকে আমি প্রতিহত করতে পারি, সেটাকে আমি কোনোভাবেই মব বলতে রাজি নই। কারণ ইসলাম রাষ্ট্র কোনো জায়গায় এটাকে মব বলে না, বরং এটা সকলকে অধিকার দিয়েছে নিজের অস্তিত্ব রক্ষার জন্য, নিজের সম্পদ রক্ষার জন্য আপনাকে লড়াই করার অনুমতি রাষ্ট্র এবং ইসলাম সব জায়গায় দিয়েছে। অতএব এটাকে আমি মব বলবো না। মব বলা হবে যেমন আমার কাছে মনে হয়েছে উনি কোনো একটা অপরাধের সাথে জড়িত বা উনি দুর্নীতির সাথে জড়িত, আমি গিয়ে তাকে ধরে তাকে শাস্তি দিয়ে দেওয়া, সেগুলি হতে পারে মব। কিন্তু তাৎক্ষণিক আমার উপরে কোনো আক্রমণ আসলে আমি তার প্রতিক্রিয়া স্বরূপ আমি প্রতি আক্রমণ করব, এটা কোনো ক্রমেই মব নয়। এই বিষয়টা অনেক সুশীলরাই, বিশেষ করে আমি আজকে কয়েকজনের আলোচনা শুনলাম, আমার কাছে খুব খারাপ লাগছে যে তারা এত বড় বড় মেধাবী মানুষ, এত বড় বড় সুশীল, এত সুন্দর আলোচক, আমি অবশ্যই তাদের আলোচনা শুনি, ফলো করি তাদেরকে, কিন্তু তারা এই বিষয়টা নিয়ে তারা মানে দৈন্যতায় ভুগতেছেন। তারা বলতেছেন কোনো ক্রমেই একটা ফুলেরও টোকা দেওয়া যাবে না, কোনো ছিনতাইকারী আসলে তাকে যদি আপনারা ধরেও ফেলেন, আপনারা পুলিশে দিয়ে দিবেন, এটা কোনো কাজ না। কোনো ছিনতাইকারী যদি আমাকে আঘাত করতে আসে বা আমাকে পকেট কাটতে আসে, আমি সুন্দর করে ধরবো, বলবো যে আসো ভাইয়া তোমাকে আমি ধরবো, এভাবে কোনো দিনও ধরতে পারবেন না। ওই সুশীলকে বলা দরকার যে আপনি রাস্তায় গিয়ে নেমে আপনি একটা এরকম ছিনতাইকারীকে ধরে দেখান। ছিনতাইকারীকে ধরতে গেলে আপনি পার খাবেন, এটাই স্বাভাবিক। অতএব আপনি যদি সেইভাবেই ধরতে চান, তাহলে আপনাকে পার দেওয়ার প্রিপারেশন নিয়েই যাইতে হবে। হয়তো একটা পার দিয়েও বসবেন, একটা বাড়ি দিয়েও বসবেন, তারপরে তাকে আপনি আয়ত্ত করতে পারবেন। আপনি জামাই আদরে তাকে কখনোই ধরতে পারবেন না। অতএব এই সুশীলগিরি বন্ধ করা উচিত। সব জায়গায় সুশীলগিরি করবেন না। হ্যাঁ, সুশীল অবশ্যই কিছু কিছু জায়গায় বা বুঝে শুনেই করতে হবে আমাদের। মব কোনো ক্রমেই কাম্য নয়, কিন্তু ছিনতাইকারী ধরার ক্ষেত্রে আপনি এখানে মব দেখাইতে আসবেন না। কারণ আপনি ছিনতাইকারীরে কখনোই জামাই আদরে তাকে ধরতে পারবেন না। সে আপনার বাড়ির জামাই না যে আপনার কথা সে শুনবে, আপনি ডাক দিলে শ্বশুর মশাই চলেন চলেন আপনার সাথে আমি যাচ্ছি, এরকম আসবে না সে। অতএব তাকে ধরতে গেলে কিছু উত্তম মাধ্যম দিয়েই তাকে ধরতে হবে, এর ব্যতিক্রম আপনি করতে পারবেন না। অতএব এই জায়গাটা আমি অন্তত এই সুশীলদের সাথে
মবের যেই তারা দিয়েছেন ব্যাখ্যা, সেই ব্যাখ্যা আমি একমত কোনো ক্রমেই হব না ইনশাআল্লাহ। কারণ আমি আমার নিজস্ব চিন্তা চেতনা আছে, আমার চিন্তা অনুযায়ী আমি যেটা মনে করি যে এটা ঠিক, আমি সেভাবেই ব্যাখ্যা করার চেষ্টা করি। তো আমি আমার যতটুকু ধারণা, যতটুকু জ্ঞান, ইসলামিক জ্ঞান এবং জেনারেল নলেজ দুটোটা সমন্বয় করে আমি যদি বলতে চাই, তাহলে আপনি কোনো জায়গায় আক্রান্ত হলে, আমি নিজে ব্যক্তিগতভাবে কোথাও আক্রান্ত হলে, আমার সেই আক্রান্ত হওয়া অবস্থায় আমাকে তার প্রতিবাদ করা, প্রতিরোধ করতে গিয়ে তাকে আক্রমণ করা সবই আমার জন্য বৈধতা তখন তাৎক্ষণিক ওই সময়ের জন্য আছে। কিন্তু বুঝে শুনে ঠান্ডা মাথায় কারো উপরে আক্রমণ করা, সেটাকে আপনি মব বলতে পারেন, সে বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। দ্বিতীয় যে বিষয়, না এই বিষয়টা আরেকটু বলে রাখি যে আমাদের এই যে বর্তমান বাংলাদেশের সহ বিশেষত ঢাকা শহরে নানাবিধ সমস্যা দেখতেছি, এই সমস্যা কিন্তু হঠাৎ করেই আসেনি। এই সমস্যার পিছনে অনেক বড় চক্রান্ত, ষড়যন্ত্র, অনেক কিছু রয়েছে, যেগুলি আমরা বিগত বেশ কিছুদিন যাবৎ দেখে আসতেছি। যে আমাদের আওয়ামী লীগের যেই নেতাকর্মী বা যারা আত্মগোপনে আছে, বিশেষ করে লেডার শ্রেণীর, যেমন জাহাঙ্গীর আলম সাবেক গাজীপুরের মেয়র, সে সহ আরো বেশ কিছু নেতাকর্মী, তারা কিন্তু এর আগে বহুতবার বলেছে। যেমন এর আগে আরেকজন বলেছিল অমি পিয়াল যে এটা একটা নতুন মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধের প্রথম কলেমা হচ্ছে তাদের মুক্তিযুদ্ধের প্রথম কলেমা হচ্ছে জয় বাংলা, এবং এই জয় বাংলা দিয়ে যে কাউকে হত্যা করার বৈধতা তিনি দিয়ে দিয়েছিলেন। তার মানে যে হত্যা করাটা, এটা কিন্তু স্বাভাবিক কোনো প্রক্রিয়া না। এটা আওয়ামী লীগের একটা এজেন্ডা এখন, এই সরকারকে হেনস্থা করা, এই সরকারকে ব্যতিব্যস্ত রাখা এবং এই সরকারের আমলটাকে খারাপভাবে রিপ্রেজেন্ট করার জন্য, দেখানোর জন্য আন্তর্জাতিক মহলে তারা যে কোনোভাবেই বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখবে, এটা তাদের প্রি প্ল্যান। সেই প্রি প্ল্যানের আরেকটি অংশ এখন ছিনতাই এবং ডাকাতি, যেগুলি আমরা দেখতেছি অহরহ এখন ঘটতেছে। ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ছিনতাই ঘটনা ঘটতেছে। অতএব এই ঘটনাগুলিকে যদি আপনি সাধারণ ঘটনা মনে করেন, নর্মাল চেষ্টা চোর ছিনতাইকারী মনে করেন, সেখানে আপনি ভুল বুঝছেন। তাহলে মূল প্রকৃত বিষয় হচ্ছে এই ঘটনার সাথে সুদূর প্রসারী কোনো প্ল্যান রয়েছে। হ্যাঁ, দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে, কিন্তু বেশিরভাগ ঘটনার সাথেই সরাসরি নির্দিষ্ট রাজনৈতিক দলের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। এই বিষয়টা আমাদের সতর্ক থাকতে হবে। হ্যাঁ, দ্বিতীয় যে বিষয়টা, সে বিষয়টা হচ্ছে সেনাপ্রধানের আজকের বক্তব্য। সেখানে তিনি অনেক রাগ ক্ষোভের সাথে একটি বক্তৃতা দিলেন। বেশ কিছু আমার মনে হলো তিনি জামাতের উপরে এবং নাগরিক কমিটির উপরে, ছাত্র সমাজের উপরে ব্যাপক ক্ষিপ্ত। এই ক্ষিপ্তর বেশ কিছু কারণ থাকতে পারে। তিনি শেষে একটি কথা বলেছেন যে আপনারা আমাকে উপদেশ দেন, আমি উপদেশ নিব। কিন্তু না, আপনি উপদেশ নেওয়ার মতো মানুষ নন, আপনি এত সহজ সরল মানুষ নন, এটা আমরা জানি, আমরা বুঝে গেছি এই কয়দিনে। আপনি এই 7 মাসে কি এমন করেছেন? আপনি বলেছেন এনাফ ইজ এনাফ, এটাও আপনি বলেছেন মূলত আপনার যেই কর্মকাণ্ডগুলি গত কিছুদিনে দেখেছেন। শেখ মুজিবের ছবি ভাঙ্গা হয়েছে, শেখ মুজিবের মূর্তি ভাঙ্গা হয়েছে, 32 নম্বর ভাঙ্গা হয়েছে, এই জাতীয় যে কর্মকাণ্ড, মূলত এটাতেই আপনি ক্ষিপ্ত হয়েছেন। সেটাও মোটামুটি অনুমেয়, এটা আমার ধারণা যে আপনি হয়তো এ কারণেই অনেকটা ক্ষিপ্ত, এবং সেই ক্ষিপ্ত যে হয়েছেন সেটা আপনার আজকের বয়ানে স্পষ্ট বোঝা গেছে। আমরা এর আগে বলেছিলাম যে আপনাকে পরামর্শ দিয়েছিলাম, অনেক অনেক বড় বড় উপর থেকেই পরামর্শ আপনার কাছে এসেছিল, এবং সেই পরামর্শ আপনার কান পর্যন্ত পৌঁছেছে। তা না হলে আজকে কেন আপনি বললেন যে সেনাবাহিনীদেরকে আক্রমণ করা হচ্ছে, আমার বিরুদ্ধে বিষোদ্গার করা হচ্ছে? না ভাইয়া, আপনার বিরুদ্ধে বিষোদ্গার করা হচ্ছে না। আপনাকে অনেক উপদেশ দিয়েছে, আপনি উপদেশ শোনেননি। আপনাকে বলা হয়েছিল ইন্ডিয়ার তাবেদারি বন্ধ করতে, আপনি সেটি এখনো করেননি। আপনি গোপনে ইন্ডিয়ার যে আসলো পররাষ্ট্র সচিব আসলো বাংলাদেশে, সেখানে তার সাথে আপনি সাক্ষাৎ করলেন, কোন কারণে সাক্ষাৎ করলেন সেই ব্যাখ্যাটা আজ অবধি আপনি দেননি। আপনার কাছে যে 600-র উপরে আওয়ামী লীগের নেতাকর্মীরা বন্দী ছিল বা আশ্রয় চেয়েছিল, সেই আশ্রয়দাতা আপনি যে তাদেরকে আশ্রয় দিয়েছিলেন, কোন বিধান অনুযায়ী আশ্রয় দিয়েছিলেন এবং কেন তাদেরকে ছেড়ে দিলেন, সেই বিষয়টা আজ অবধি আপনি ব্যাখ্যা করেননি। অতএব আপনাকে উপদেশ দিলে আপনি সেই উপদেশ শোনেন না। তো আপনাকে বলা হয়েছিল যে আপনি প্যারালাল কোনো ক্ষমতা আপনি দেখাইতে যাবেন না, আপনি ডক্টর ইউনূসের নেতৃত্বে টোটাল আপনি সারেন্ডার করতে হবে, আপনাকে টোটাল সঁপে দিতে হবে। ডক্টর ইউনূস যা বলবে আপনি তাই শুনবেন। কিন্তু না, আপনি তারপরেও খবরদারি দেখাচ্ছেন। আপনি এর পূর্বেও বেশ কিছু কাজ করেছেন, আপনি বিভিন্ন বিদেশি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারে আপনি কবে নির্বাচন হবে সেই বিষয়গুলি আপনি বলেছেন। এই বিষয়গুলি তো আপনার বলার বিষয় নয়, এটা টোটালি যে রাষ্ট্র চালাচ্ছে তার বলার বিষয়। রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান, বিশেষ করে প্রধান উপদেষ্টা, আপনি তো প্রধান উপদেষ্টার আন্ডারে, প্রধান উপদেষ্টা আপনাকে যেই অর্ডার করবে আপনি সেটা মেনে নেবেন, সেটাই আপনার স্বাভাবিক, সেটাই আপনার বিধান, সেটাই আপনার আইন। এর ব্যতিক্রম করার কোনো সুযোগ আপনার নেই, কিন্তু আপনি বারবার সেটা করে যাচ্ছেন।
এই বিষয়গুলি কিন্তু আপনি আপনি আজকের আলোচনায় যে শেষে বললেন যে আপনার চান যে সকলের কাছে আপনি পরামর্শ নেন, হ্যাঁ পরামর্শ আপনি সেটাই নেন যেটা আপনার পক্ষে যায়। আপনার বিপক্ষে গেলে বা আপনি যখন দেখেন যে আপনার এই পরামর্শটা নিলে আপনার কোনো ক্ষতি হবে না, তখন সেই পরামর্শটা আপনি নেন না। যখন দেখেন যে এই পরামর্শটা না নিলে আপনার ক্ষতি হয়ে যাবে, তখনই কেবল আপনি সেই পরামর্শটা নেন। যেমন শুরুতেই যখন এই জুলাই বিপ্লবের অভ্যুত্থান ঘটলো, এই জুলাই বিপ্লবে যে আন্দোলনটা চলতেছিল, আপনি কিন্তু সেনাবাহিনীদেরকে মাঠে নামিয়েছিলেন মূলত এই আন্দোলনকে দমন করার জন্য। কিন্তু শেষ পর্যায়ে যখন দেখেছেন যে কোনো ক্রমেই জুনিয়র অফিসাররা এখানে মাঠে ময়দানে গুলি করতে চাচ্ছে না, তারা গুলি করবে না, তারা জনতার কাতারে গিয়ে দাঁড়াবে, তখন আপনি বাধ্য হয়ে এক প্রকার আপনি আপনার ওই পথকে ঠিক রাখার জন্যই মূলত আপনি তখন আপনি নিজেও সেই সাধারণ জনতার কাতারে নেমে এসেছেন বা তাদের পক্ষে এসেছেন। সেজন্য আপনাকে আমরা স্যালুট দিয়েছি, আপনার কৃতজ্ঞতা আমরা জ্ঞাপন করেছি, কারণ আমরা সবসময় ভালো এবং সুন্দরের পক্ষে থাকি। তো আপনার এই পদক্ষেপটা অবশ্যই ভালো ছিল এবং খুবই দক্ষ পদক্ষেপ ছিল, কিন্তু তারপরে আপনার বেশ কিছু বিতর্কিত পদক্ষেপ ছিল, যেই পদক্ষেপের জন্য আপনার ব্যাপক সমালোচনা হয়েছে, আপনাকে অনেক পরামর্শ দেওয়া হয়েছে, কিন্তু আপনি সেই পরামর্শ কানে নেননি। এবং আজকে আপনি হুমকি দিয়েছেন যে আপনি কিছু কথা বলবেন, আপনি সতর্ক করছেন, এই সতর্ক না করলে বিপদ হবে। কি বিপদ হবে, কি আশঙ্কা হবে, আপনি কি আশঙ্কার কথা বোঝাচ্ছেন? আশঙ্কা যা হওয়ার, যে বিপদ যা হওয়ার হয়ে যাচ্ছে দেখতেছি তো আমরা। এই বিপদগুলি কেন হচ্ছে সেগুলো আমরা বুঝতেছি। এই যে ছিনতাই রাহাজানি ঘটনা আপনি বললেন, যে এই বাংলাদেশব্যাপী যে উত্তপ্ত একটি পরিস্থিতি, সেগুলি কেন করতেছে সেগুলি আমরা বুঝি। এতটুকু অ্যানালাইসিস করার মতো যোগ্যতা অন্তত বাংলাদেশের জনগণের আছে। অতএব বাংলাদেশের জনগণ এখন আর সেই ভয়ে ভীত না, বরং আপনাদেরকে আপনাদের যে পবিত্র দায়িত্ব, সেই দায়িত্ব আপনারা ঠিকঠাক মতো পালন করুন। রাষ্ট্র রক্ষা করার দায়িত্ব আপনাদের, আপনারা সেই দায়িত্ব পালন করুন। বর্তমানে এই পরিস্থিতিতে আপনাদেরকে সারা বাংলাদেশে যেভাবে নিয়োগ দেওয়া হয়েছে বা আপনাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে, আপনারা সেই ক্ষমতার নিয়ে ক্ষমতা দেখিয়ে বা সেই ক্ষমতার যথাযথ বাস্তবায়ন করে আপনারা জনগণকে কিভাবে শান্তি দিবেন সেই চিন্তাটা আপনারা করেন, সেটা আপনারা নিশ্চিত করেন। কারণ জনগণ এখন শান্তিতে নেই, এটা বাস্তব কথা। জনগণের অনেক সমস্যা, এই সমস্যাগুলি কিভাবে সলভ করা যায়, যেহেতু মাঠে ময়দানে আপনারা ব্যাপকভাবে এখনো উপস্থিত আছেন, সেনাবাহিনীদেরকে যেহেতু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, অতএব আপনাদের মাধ্যমেই জনগণ চায় একটু শান্তি, একটু স্বস্তি। সেই স্বস্তি যদি জনগণ না পায়, তাহলে এর দায়ভারও আপনাকে নিতে হবে। আপনি 7 মাসে এনাফ ইজ এনাফ বললেন, এনাফ কি এমন আপনি এনাফ করেছেন? আপনি তো এনাফের কিছুই করেননি। আপনি 7 মাসে ঢাকা সিটিকেই আপনি নিরাপত্তা দিতে পারেননি। আপনি বললেন যে 30,000 সেনা দেন, আবার এই সেই 30,000 আসলে আর 30,000, মানে সারা বাংলাদেশে 30,000 সেনা আপনি দিয়েছেন। ঠিক আছে, সারা বাংলাদেশে 30,000 সেনা দিয়েছেন, সেই সেনাবাহিনী এমন কি পদক্ষেপ নিয়ে বাংলাদেশকে উল্টিয়ে দিয়েছে, এমন কি করেছে সেটা আপনি বলেন। অ্যাজুজাল করতেছে তারা, হ্যাঁ অবশ্যই তারা কাজ করতেছে, সেনা সদস্য যারা তারা দিনরাত কাজ করে যাচ্ছে, কিন্তু অ্যাজুজাল তারা স্বাভাবিক গড়পড়তা কাজগুলি করে যাচ্ছে। কিন্তু আপনি সেনা প্রধান হিসেবে আপনি এমন কোনো ভূমিকা এখন অবধি আপনার দেখিনি, যেই ভূমিকার কারণে বাংলাদেশে একেবারে ভিন্ন একটা চিত্র আমরা দেখব বা ভিন্ন কিছু একটা দেখব। আর একটা বিষয়, যে সেনাপ্রধানের আজকের বক্তৃতায় মনে হয় না তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে, বা মনে হয় না তিনি আওয়ামী লীগের কোনো চান, শাস্তি চান। হ্যাঁ, আওয়ামী লীগের যারা দলীয় বা ব্যক্তিগতভাবে যারা অপরাধী তাদের শাস্তি তিনি চেয়েছেন, সেটা তো সকলেই চাচ্ছে, কিন্তু দলীয়ভাবে আওয়ামী লীগের বিচার করা উচিত। আর দলীয়ভাবে বিচার করলেই আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়াটা স্বাভাবিক, যেহেতু তারা জেনোসাইড করেছে, তারা গণহত্যা করেছে। এই গণহত্যা প্রমাণিত, এখন আর গণহত্যা মুখের কোনো কথা না, যেহেতু জাতিসংঘের রিপোর্টে এই বিষয়টা স্পষ্ট হয়েছে যে তারা মানবাধিকার লঙ্ঘন করেছে এবং তারা 1400 মানুষ হত্যা করেছে, যার ভিতরে 180 জনের মতো শিশুকে দেখিয়েছে। অতএব এই বিষয়টা এখন আর মুখের কোনো বক্তব্য না, এটা একেবারেই সিল মারা, একেবারে মানে রেজিস্টার্ড এটা। অতএব এই বিষয়টা এখন সময়ের ব্যবধান মাত্র। যদি দলগতভাবে আওয়ামী লীগকে বিচার করা হয়, তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়াটা সময়ের বিষয়। সর্বশেষ আমি যে বিষয়টা শেষ করে দিব, সেটা হচ্ছে সেনাপ্রধানের আরেকটি কথা। সেটা হচ্ছে তিনি বলেছেন যে বিডিআর যে বিদ্রোহ হয়েছে, তখন সেনাবাহিনীর যে 57 অফিসারকে হত্যা করা হয়েছে, এই হত্যাটা শুধুমাত্র বিডিআর সম্পৃক্ত, এখানে আর কোনো কিছু নেই। এই কথাটা আপনার এখন বলা উচিত নয়। কেননা কারণ এটা নিয়ে একটি কমিশন গঠন হয়েছে। এটা আপনাকে আমি পরামর্শ হিসেবে বলছি, যেহেতু আপনি বলেছেন যে পরামর্শ দিবেন, আমি আপনাকে পরামর্শ হিসেবেই বলছি। যখন কোনো বিষয় নিয়ে হয়, তদন্ত হয় বা কোনো বিচার কার্য চলে, তখন ওই বিষয় নিয়ে আপনার তৃতীয় পক্ষ থেকে কোনো কথা বলা উচিত নয়। কারণ তাতে ওই তদন্ত কাজের সমস্যা হয়ে যায় বা বিচার কার্যের সমস্যা হয়ে যায়। যেহেতু একটা তদন্ত কমিশন হয়েছে, তদন্ত চলতেছে, আশা করা যায় তদন্ত শেষেই বিস্তারিত বেরিয়ে আসবে। আজকে আমাদের একটি রিপোর্ট করেছে তারা, অনুসন্ধানী রিপোর্ট,
সেই রিপোর্টে বেরিয়ে এসেছে যে বিডিআর হত্যাকাণ্ডের পরে সেখানে কি কি পাওয়া গিয়েছে, সেখানে কিছু বেল্ট পাওয়া গেছে, যেই বেল্টগুলি বাংলাদেশের কোনো বাহিনী সেগুলি ইউজ করে না, কোমরের বেল্ট। এই বেল্টগুলি কোত্থেকে আসলো? অতএব এই হত্যাকাণ্ডটা শুধুমাত্র বিডিআর হত্যাকাণ্ড, শুধুমাত্র বিডিআর বিদ্রোহ করেছে, এই বিষয়টা অন্তত আমরা আপনার মুখ থেকে শুনতে চাই না। এটা কমিশন আছে, কমিশন যেহেতু নির্ধারণ করা হয়েছে এই বিষয়টা নির্ধারণ করার জন্য বা এগুলি তদন্ত করার জন্য, তারা তদন্ত শেষে যে রিপোর্ট দিবে সেই রিপোর্টটা প্রকাশ হোক, তারপরে আমরা কথা বলবো ইনশাল্লাহ এই বিষয়টা নিয়ে। অতএব আগ বাড়িয়ে আপনার এই বিষয়টা আমার মনে হয় বলাটা ঠিক হয়নি। আপনি এই বিষয়টা থেকে আপনি একটু দূরত্ব অবস্থান নেন। আপনি আপনার অন্যান্য যে কাজ আছে, বরং আপনি বাংলাদেশ যেহেতু আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে বা বলা হয়েছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, অতএব বাংলাদেশ কিভাবে জনগণ শান্তিতে থাকতে পারে, বাংলাদেশ কিভাবে নিরাপদ থাকতে পারে বহির্বিশ্বের আক্রমণ থেকে, ইভেন বাংলাদেশের আভ্যন্তরীণ যে সমস্যা, এই সমস্যা থেকেও কিভাবে সংকট উত্তরণ করতে পারি, সেই বিষয়ে আপনি বেশি করে মনোযোগ দেন, তাহলেই হবে আপনার সফলতা। আমি চাই আপনি সফল হন, এবং এখনো চাই, আমি সার্জিসের সাথে কথা সুর মিলিয়ে যে এখনো চাই যে সেনা প্রধানের উপরে আমরা আস্থা রাখতে চাই। আমরা চাই যে আপনি সত্যিকারের দেশপ্রেমিক, আমরা একটা দেখতে চাই যে আপনি সত্যিকারের জনতার কাতারে নেমে আসছেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।